এখন জোয়ার চলছে, তাই বেশি দূর পর্যন্ত নামা যাবে না। সমুদ্রে নামবে, নামবে জলে নামবে একটু একটু পরে নামবো, বলাই নামবো। ট্রাভেল উইথ বিধুশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি বাঙালির সবথেকে কাছের ডেস্টিনেশন দীঘাতে করা সম্পূর্ণ সাইট সিনের একটি গল্প। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে লিখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। সমুদ্রের ভীষণ স্রোত, এখন জোয়ার চলছে, তাই আমরা নামতে পারিনি। আমরা এই সি বিচ বরাবর এখন একটু হাঁটছি, দেখা যাক যদি জোয়ারটা যখন কমবে তখন একটু নামার চেষ্টা করব। একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো তখন ওয়েদারটা একরকম ছিল, এখন আবার রোদ বেরিয়েছে, তাই ওয়েদারটা এখন অন্যরকম একটু। তো সমুদ্রের তেজ কিন্তু এখনো কমেনি, সমুদ্রে নামার সৌভাগ্য এখনো হয়নি। সমুদ্রে এসেছি আর ডাব খাবো না, তাই দুটো ডাব নিয়ে নিলাম। দেখছি মেয়েও স্ট্র দিয়ে ডাব খাওয়া শিখে গেছে। এখন যেহেতু দুপুরবেলা, তাই দোকান পাশারিগুলো এখন সবই বন্ধ, কিছু কিছু খাবারের দোকান শুধুমাত্র খোলা। বিকেলের দিকে এই স্টলগুলো হয়তো খুলে যাবে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, দীঘাতে নতুন হয়েছে, আমরা ওখানেও যাব। আজ সকাল 10:15 তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসে হোটেলে চেকিং করে একটু রেস্ট নিয়ে 11:30 আমরা নিউ দীঘা বিচে এসেছি। আজকের দিনটা নিউ দীঘা বিচ এবং ওল্ড দীঘা বিচ ঘুরে দেখব, আর তার সাথে দেখে নেব সুন্দর করে সাজিয়ে তোলা ওল্ড দীঘাকে। এর সাথেও আমরা মার্কেট দেখব, খাওয়া দাওয়া, আর একটা স্কুটি হায়ার করে নেব আগামীকালের সাইট সিইংয়ের জন্য। বাইক বা স্কুটি কিভাবে বুক করবেন, কি ডকুমেন্ট লাগবে, আর কতই বা খরচ হবে, তার সাথে সম্পূর্ণ ঘোরার প্ল্যান আমাদের এই ভিডিওটাতে পেয়ে যাবে। দুপুর 1টা পর্যন্ত নিউ দীঘা বিচে কাটালাম। নিউ দীঘা বিচ থেকে আমাদের হোটেলটা বেশ অনেকটাই দূরে, তাই একটি টোটো ভাড়া করে নিলাম হোটেলে যাওয়ার জন্য। খরচ পড়লো 50 টাকা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, বিকালে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। হোটেলের সামনে থেকেই টোটো নিলাম, 100 টাকা নিয়েছিল। সকালের দিকে যেরকম সমুদ্রের তেজ ছিল, এখন সেই তেজটা অনেকটাই কমে এসেছে। গধূলি বেলার যে সমুদ্রের সৌন্দর্য সত্যি দেখার মতন। এই যে বিচটা আপনারা দেখতে পাচ্ছেন,
সকালে কিন্তু এগুলো পুরো জলে ভর্তি ছিল, আমরা নামতেই পারিনি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জলটা অনেকটা নেমে গেছে, তাই এখন অনেকে নামছে সমুদ্রে। আমরা আর নামবো না, আমরা এখন ওল্ড দীঘায় আছি। তো ওল্ড দীঘার সৌন্দর্যটা এখন উপভোগ করছি। ওইদিকে নিউ দীঘা, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত যাওয়া যায়। আর ওই দিকটাতে মার্কেট আছে, আমরা ওখানেও যাব, মার্কেটে কিছু খাওয়া দাওয়া করবো। ওল্ড দীঘা বীচটি আলোকসজ্জাতে সেজে উঠেছে। চারিদিকে কত রকমের দোকান, খাবার দোকান, এছাড়াও রয়েছে বিভিন্ন রকম কেনাকাটি করার স্টল। গোটা 100 টাকা, একদম গোটা গোটা পমফ্রেট এই যে ভাই। এটি ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেট। জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভালো করে ঘুরে দেখতে একটা সন্ধ্যা কখনই যে কেটে যাবে তা আপনি টেরই পাবেন না। এখানে এসে খুঁজে পেলাম আমাদের ছোটবেলা, ছেলেবেলায় পড়া কবিগুরুর লেখা ও নন্দলাল বসুর আঁকা সহজ পাঠের কিছু অধ্যায়, যা এখানে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু মুহূর্তের জন্য আমরা হারিয়ে গেলাম সেই ছেলেবেলাতে। পাশেই রয়েছে ছোটদের বিনোদনের একটি পার্ক। এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চারা চাইলে তা করতে পারে। বিচে হাঁটতে হাঁটতে চোখে পড়বে সমুদ্রের রাতের সৌন্দর্য। ঘড়িতে সময় বলছে রাত 8:30। এবার আমাদের বেরোতে হবে। তাই পান্ডা বাইক রেন্টাল সার্ভিস থেকে একটা স্কুটি হায়ার করে নিলাম। খরচ পড়েছে 500 টাকা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে রাতে যদি আপনি চান গাড়িটি নিয়ে হোটেলে যেতে পারেন, এর জন্য কোনো এক্সট্রা কস্ট নেই। স্কুটি নিয়ে হোটেলে ফেরার সময় জগন্নাথ মন্দিরটি দেখে দাঁড়িয়ে পড়লাম। রাতের আলোকসজ্জা মন্দিরের শোভাকে অনেকটা বাড়িয়ে তুলেছে। এদিকে দেখ কি সকাল সকাল ব্রেকফাস্ট করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম সাইট সিন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। 6 নম্বর গেটের দিকে যেতে গিয়ে ফ্রি বাইক পার্কিং বা কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং পাশেই রয়েছে বিনামূল্যে জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার। স্কুটি রেখে ব্যাগ জুতো জমা দিয়ে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরে। প্রচণ্ড রোদের কারণে পাথর এত বেশি উত্তপ্ত হয়েছিল তাতে পা ফেলে হাঁটা যাচ্ছিল না। তাই সমগ্র মন্দির চত্বরেই হেঁটে যাওয়ার জন্য কার্পেট পাতা ছিল। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা মন্দিরটি সত্যিই অসাধারণ। সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানের বানসি পাহাড়পুর থেকে আনা গোলাপি রঙের বেলে পাথর ও ভিয়েতনামে মার্বেল পাথর দিয়ে নির্মিত। কোনো রকমের খাবার জিনিস নিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায় না, তবে জলের বোতল, ছাতা, সানগ্লাস, মোবাইল নিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। তবে মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ। মন্দির সংলগ্ন দোকানগুলি থেকে আপনারা পুজোর ডালা কিনে এখানে পুজো দিতে পারেন। সমগ্র মন্দিরটিতে অনেক ছোট বড় বিগ্রহ দেখতে পাবেন। মন্দিরের কারুকার্য সত্যি অসাধারণ। বাইরের মন্দির চত্বর আপনি যত খুশি ভিডিও নিতে পারেন, তবে সেলফি স্টিকে এরা আপত্তি জানিয়েছিল, তাই ওটা ব্যবহার করা যায়নি।
জগন্নাথ মন্দিরের পর আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ি। মন্দির থেকে বেরিয়ে ওল্ড দীঘার দিকে যেতে গিয়ে ডান দিকে চোখে পড়বে মাসির বাড়ি। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির এবং একটি জগন্নাথ দেবের মন্দির আছে। আর সামনের যে সমুদ্র সৈকতটি দেখতে পাবেন অপূর্ব লাগবে। কালো পাথরের মধ্যে সমুদ্রের ঢেউ যেভাবে আছড়ে পড়ছে, মনে হবে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখি। এরপর আমরা যাব দীঘা মোহনাতে। মেন রোড দিয়ে ওল্ড দীঘা পেরিয়ে একটি টার্নিং আসবে, তার ডান দিক দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে। রাস্তা ধরে সমুদ্রের গা বেয়ে কিছুটা গেলেই পৌঁছে যাবেন দীঘা মোহনাতে। মোহনাতে এসে বাইক রাখুন বা স্কুটি রাখুন, এখানে 10 টাকা পার্কিং চার্জ দিতে হবে। তারপর সোজা রাস্তা দিয়ে চলে যান দীঘা মোহনার বিচে। মাছ ধরার ট্রলারগুলো সারি সারিভাবে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে পাড়ে। আবার এখানে খালি করে আবার ফাঁকা ট্রলার নিয়ে পাড়ি দিচ্ছে দূর সমুদ্রে। দীঘা মোহনাতে অনেক মাছের ভ্যারাইটি পেয়ে যাবেন। আমাদের চোখে পড়ল ইলিশ, খোকা ইলিশ, বিভিন্ন রকম কাঁকড়া, বিভিন্ন রকমের চিংড়ি, পমফ্লেট, আরও নাম না জানা অনেক রকমের মাছ। টাটকা মাছের পাশাপাশি অনেক রকমের শুকনো মাছও এখানে আছে। আমাদের ননি সমুদ্রের ঢেউকে ধরার জন্য ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ভেবেছিলাম সমুদ্রে নামতে ভয় পাবে, কিন্তু ভালোই এনজয় করছে। মোহনাতে অনেকক্ষণ থাকার ইচ্ছা হলেও মাছের গন্ধে বেশিক্ষণ থাকতে পারবেন না, তাই আমরা বেরিয়ে গেলাম তাজপুর শঙ্করপুরের উদ্দেশ্যে। আবার আমরা মেন রোডে এলাম। মেন রোড থেকে কাঁথির দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই বরাবর কিছুটা গিয়েই বিবেকানন্দের স্ট্যাচু পড়বে। তারপরেই ডান দিকে একটি রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, এটি হলো মেরিন ড্রাইভ। আমরা মেরিন ড্রাইভের দিকে চলে গেলাম। এই মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর, তাজপুর, এমনকি মন্দারমণি পর্যন্তও চলে যাওয়া যাবে। এই রাস্তাতে কোনো বড় ধরনের যানবাহন চলে না, বাইক, স্কুটি বা ছোট ছোট গাড়িই চলে। বাইক নিয়ে যেতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। রাস্তার কিছুটা ছাড়া ছাড়াই উপরের দিকে পথ নির্দেশিকা দেওয়া আছে, তাই আপনাদের গাড়ি নিয়ে সাইট সিন করতে কোনো রকম সমস্যা হবে না। সোজা গেলে শঙ্করপুরের মেন বিচ, আর ডান দিকে রয়েছে শঙ্করপুর মৎস্য বন্দর। এখানেও একটি বিচ আছে। এটি শঙ্করপুর সংলগ্ন একটি বিচ, একটি মৎস্য বাণিজ্য কেন্দ্র। সমগ্র বিচটি খুব নিলিবিলি। প্রাকৃতিক কারণে উপড়ে পড়া গাছগুলি প্রমাণ করছিল এখানকার নীরবতা। এটি শঙ্করপুর বিচ। এই বিচটি বেশ জমজমাটি। এখানে বেশ কিছু দোকান পাশারিও রয়েছে। শঙ্করপুর বিচটি খুবই সুন্দরভাবে সাজানো। এখানে কিছু বসার জায়গাও রয়েছে, বসে বসেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর কিছু খাবারের স্টলও পেয়ে যাবেন, তাই এখানে বসে কিছুটা সময় কাটান। একের পর এক সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। দীঘা মেরিন ড্রাইভে গাড়ি নিয়ে যে ঘুরছেন, শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে বারবার টানবে। পথে যেতে যেতে সমুদ্রের ঢেউয়ের ঝাপটার ছোট্ট ছোট্ট জলকণা আপনাকে স্পর্শ করবে। মনে হবে রাস্তাটা আরেকটু হলে আরো ভালো হতো। এখানে অনেক ছোট ছোট ঘর দেখতে পাবেন। এগুলি এখানকার সাধারণ মানুষের বাসস্থান। ওই যে দূরে দেখা যাচ্ছে আকাশি রঙের বিল্ডিংটি, ওটি একটি আবাসস্থল। সামুদ্রিক ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ যখন ঘটে, তখন সাধারণ মানুষের এখানেই আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
বিল্ডিংটা পেরিয়েই কিছু দূর গিয়েই বাঁদিকে একটি রাস্তা তাজপুরের দিকে চলে যাচ্ছে। তাজপুর ঢোকার কিছু আগেই দুই দিকে প্রচুর হোটেল দেখতে পাবেন। এগুলো সি ফেসিং না, কিন্তু এখান থেকে তাজপুরের বিচ খুবই কাছে। আমরা এখন তাজপুর বিচে আছি। অন্যান্য বিচগুলোর থেকে এই বিচটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি। তো এখানে সত্যি ভীষণ ভালো একটা পরিবেশ। আপনারা আসলে অবশ্যই তাজপুর বিচটা একবার ঘুরে যাবেন। তাজপুরের 3টে বিচ আছে, আমরা এখন বিশ্ব বাংলার বিচে আছি। এটা বেবি হরিণ, মামা হরিণ পিঠে উঠবে নাকি? তাহলে বড় হয়ে যাচ্ছে। দুপুরের লাঞ্চ করে এবার আমরা যাব উড়িষ্যার দিকে। নিউ দীঘা থেকে কিছুটা দূরে গেলেই প্রাইভেট বাস স্ট্যান্ড, আর সেখানেই শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার। বর্ডার পেরিয়েই বাঁদিকে একটি রাস্তা চলে যাচ্ছে উদয়পুরের দিকে। আমি এখন আছি উদয়পুর বিচে। এখানকার পরিবেশটা বেশ জমজমাটি, চারিদিকে অনেক দোকান পাশারি সব রয়েছে, আর এখানে ঘোড়া রয়েছে। আপনারা চাইলে ঘোড়াগুলোতে চড়তে পারেন, 100 টাকা করে নেবে। আর এখানে অনেক খাবারেরও স্টল রয়েছে, যেটা দীঘা বিচেও থাকে, কিন্তু এবারে আমরা সেটা লক্ষ্য করলাম না। ওখানে দূরে স্পিড বোট রয়েছে, ওই বোটে করে আপনারা দূরে যেতে পারেন, ওই যে অনেকে গেছে। এছাড়াও আরো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, আপনারা করতে পারেন চাইলে। এখানে অনেক বাইক ভাড়া পাওয়া যাচ্ছে, যারা তালসারি পর্যন্ত, এখান থেকে 4-5 কিলোমিটার মতো ওখান পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। এই বিচের মধ্যে দিয়ে ঘোরাবে ওরা। আমাকে বলছিল আমাদের তো গাড়ি আছে, আমরা উপর দিয়ে যাবো, তালসারি ঘুরে আসবো। জমজমাট বিচ, আমার পুরো কতটা পুরীর মতো লাগছে এই বিচটা। আমাদের পরবর্তী গন্তব্য তালসারি বিচ। একদিকে সমুদ্র ও অপরদিকে ঘন জঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তালসারি বিচে। এটি প্রধানত একটি মৎস্য বাজার। এখানে অনেক ছোট বড় নৌকা, ট্রলার দেখতে পাবেন, যেগুলি মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। আমরা যেহেতু বিকেলে এসেছি, তাই এখন মৎস্য বাজারটি প্রায় ফাঁকা। এখানে সমুদ্র কিন্তু অনেক দূরে, তাই অনেকটা বড় এরিয়া জুড়ে সমুদ্রের তট পেয়ে যাবেন। তবে সাবধান, ভাটার সময় আপনি সমুদ্রের তট পেয়ে সমুদ্রের কাছে যখন যাবেন, ফেরার সময় কিন্তু মাঝখানে জলরাশি দেখতে পাবেন। এই নৌকাগুলি তখন আপনাদেরকে ওখান থেকে পাড়ে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।